অপু আর দুর্গার সঙ্গে আমাদের তো বহুদিন দেখা হয়নি, কারণ মাঝে সামার ভ্যাকেশন পড়ে গেছিল। তো তোমাদের কতটা মনে আছে আমি জানি না, আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিই। অপু আর দুর্গা এরা দুজনে ওদের একটা গায়ের বাছুর খুঁজতে বেরিয়েছিল এবং কাউকে কিছু না জানিয়ে তারা চলে গেছিল রেললাইন দেখতে। কিন্তু রেললাইন কত দূরে সেটাও তারা জানতো না, পথ কোনটা সেটাও জানতো না। ফলে যেটা হয়েছিল, ওরা কিন্তু রেললাইন খুঁজে পায়নি এবং এখানে ওখানে পথ হারিয়ে অত্যন্ত কষ্ট করে তাদেরকে বাড়ি ফিরে আসতে হয়েছিল এবং বাড়ি ফিরে আসতে অনেক দেরি হয়েছিল। কিন্তু ওদের দুজনের মনের মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল, কৌতূহল ছিল রেললাইন দেখার। তো যাই হোক, সেটা সম্ভব হয়নি। কিন্তু মা তো এবারে পিটবে, তো সেই জন্যে দুর্গা মায়ের কাছে মিথ্যা কথা বলে সে কোনো রকমে তার এবং ভাইয়ের পিঠ বাঁচিয়েছিল, মার খাওয়ার হাত থেকে দুজনে বেঁচেছিল। তার জন্যে দুর্গাকে মিথ্যা কথা বলতে হয়েছিল, ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা। তো তারপরে হরিহর চিন্তা করলো যে আমি এখন যজমান বাড়ি যাব, তো অপু যদি সঙ্গে যায় তাহলে ঘরে তো এমনি ভালো মন্দ কিছু খেতে পায় না, তাহলে সে যজমান বাড়িতে গিয়ে অন্তত দুধটা ঘিটা একটু খেতে পাবে, তাতে যদি শরীরে একটু পুষ্টি হয়। তো সেই জন্যে যজমান বাড়ি যাওয়ার সময় সে অপুকে সঙ্গে নিয়ে গেল। তো ওরা দুজন এবার বেরিয়েছে। কিছু দূর গিয়া সে বিস্ময়ের সহিত চাহিয়া দেখিল, নবাবগঞ্জের পাকা সড়কের মতো এক উঁচু রাস্তা মাঠের মাঝখান চিরিয়া ডাইনে বাঁয়ে বহু দূর গিয়াছে। এখানে সে কে? সে হচ্ছে অপু। বিস্ময় মানে কি? অবাক হওয়া। তো বিস্ময় মানে অবাকের ভাব। তো অপু অবাক হয়ে দেখল কিছুটা যাওয়ার পর যে পাকা সড়কের মতো, যে সড়কটা নবাবগঞ্জ পর্যন্ত গেছে, হাইওয়ে, যেটা আমাদের এই যে NH-60, যেটা রানীগঞ্জ থেকে একেবারে খড়গপুর হয়ে বালেশ্বর পর্যন্ত গেছে, তো এরকম রাস্তা, কিন্তু রাস্তাটা উঁচু। তো সেই উঁচু হাইওয়ের মতো একটা যেন উঁচু রাস্তা মাঠের মাঝখান চিরিয়া ডাইনে বাঁয়ে বহু দূর গিয়াছে। দূরের থেকে অপু ওটা দেখছে, আর আমরা এই ছবিটা কখন দেখছি? এই যে ছবিটা আমাদের এই স্লাইডে রয়েছে, এই ছবিটা হচ্ছে ওরা যখন কাছ পর্যন্ত পৌঁছে গেছে। তো আসলে ওই যে উঁচু রাস্তাটা কি সেটা আমরা আন্দাজ করতে পারছি। আর সেই রাস্তার ধারের দিকে রাঙা রাঙা খোয়ার রাশি উঁচু হইয়া সারি দেওয়া। খোয়া মানে ওই ইটের টুকরো। তো সেই রাস্তার উপরে দুই দিকে ইটের টুকরোর মতো টুকরো টুকরো ইট দিয়ে যেন সাজানো আছে। আর সাদা সাদা লোহার খুঁটি, এটা কিন্তু তোমরা ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছ। সাদা সাদা লোহার খুঁটির উপর যেন একসঙ্গে অনেক দড়ির টানা বাঁধা। যত দূর দেখা যায়, দেখো ছবিতে লক্ষ্য করে দেখো, অনেক দূর পর্যন্ত, ডান দিকে তাকিয়ে দেখো, অনেক দূর পর্যন্ত যত দূর দেখা যায় ওই সাদা খুঁটি ও দড়ির টানা বাঁধা দেখা যাইতেছে। তো অপু তো জীবনে কখনো দেখেনি এসব জিনিস। তো তার বাবা বলল, ওই দেখো খোকা, রেলের রাস্তা। সেই যে রেল লাইন দেখার জন্য ওরা দৌড়েছিল, কতটা আগ্রহ ওদের মনের মধ্যে ছিল। তো সেই যেটা দেখতে গিয়েও দেখতে পাইনি, দেখার একটা বিরাট প্রত্যাশা অপুর মনের মধ্যে ছিল। তো সেই সুযোগটা একদম সামনাসামনি এসে যাওয়ার জন্যে আর অপু নিজেকে সামলাতে পারল না, এক দৌড়ে ফটক পার হইয়া রাস্তার উপরে আসিয়া পড়িল। তারপর সে রেলপথে দুই দিকে বিস্ময়ের চোখে চাহিয়া দেখিতে লাগিল। ভালো করে ছবিটা দেখে নাও, কারণ এরপরে আর এই ছবিটা রাখবো না, অন্য একটা ছবি দেবো। তো দেখো, অপু কিন্তু অবাক হয়ে দেখছে। আর রেল লাইন, এখানে স্টেশন নেই, কিন্তু ওদিকে যত দূর দেখা যাচ্ছে রেল লাইন দেখা যাচ্ছে।
আর এদিকেও যদিও ছবির মধ্যে নেই, এদিকেও যতদূর দেখা যাচ্ছে শুধু রেল লাইন দেখা যাচ্ছে। এবার অপু অবাক হয়ে ভাবছে যে দুইটা লোহা বরাবর পাতা কেন। এই যে বরাবর মানে হচ্ছে সমান্তরালভাবে, তোমরা তো জ্যামিতিতে পড়েছো সমান্তরাল সরলরেখা কি, একেবারে সমান্তরাল সরলরেখার মতো দুইটা লোহা একেবারে বরাবর চলে গেছে। আচ্ছা, এই দুইটা লোহা বরাবর পাতা কেন? উহার উপর দিয়ে রেলগাড়ি যায় কেন? আমরা তো জানি গরুর গাড়ি থেকে শুরু করে বাস সব কিছুই তো মাটির উপর দিয়ে যায়, তো মাটির উপর না গিয়া রেলগাড়ি লোহার উপর দিয়ে যায় কেন? আর লোহার উপর দিয়ে যদি বা যায়, দেখো তোমরা এই রেল লাইনটা দেখো, আমি পিছনে ছবিটা আরেকবার নিয়ে এলাম, যে উপরটা চকচক করছে রেল লাইনের উপরটা, তো সেইটা দেখে অপুর মনে হচ্ছে যে আচ্ছা এইরকম উঁচু উঁচু যে লোহা পাতা রয়েছে, উপরটা চকচক করছে, তো এ তো পিছলে পড়ে যাওয়ার কথা, তো রেলগাড়িগুলো পিছলাইয়া পড়িয়া যায় না কেন? পড়িয়া যায় না। আর ওইগুলোকে তার বলে, তার মানে কি, যে দড়ির মতো যেগুলো এই ইলেকট্রিক পোস্টের উপরে, এই যে সাদা সাদা খুঁটির উপরে যে দড়ির মতো করে বাঁধা আছে, অপু ওর মনে হচ্ছে, মানে ওর বাবা ওকে বলে দিয়েছে, বলছে ওইগুলোকে তার বলে। আমি তো তার তো এতদিন ধরে তার জানতাম কি ঘরের দড়িতে মানে সেই কাপড় মেলার তার ইত্যাদি ইত্যাদি, তো এইগুলোই আসলে তার। আচ্ছা, তো এই যে যে তার, তো সেই তার মধ্যে শোঁ শোঁ কিসের শব্দ? তাহার মধ্যে এই শোঁ শোঁ করে এ কী শব্দ হচ্ছে? এখন তোমরা দেখতে পাবে না, আমাদের সময় ছিল ইলেকট্রিক পোস্ট নয়, টেলিফোন পোস্ট। এখন তোমরা যেরকম ইলেকট্রিক পোস্ট দেখতে পাচ্ছ, তখন ওই টেলিফোন পোস্ট পোতা থাকতো, আর ইলেকট্রিক লাইনের মতো করে টেলিফোন লাইন উপর দিয়ে যেত, তো তাতে মাঝে মাঝে একটু ওই শোঁ শোঁ শব্দ শোনা যেত। শোঁ শোঁ শব্দটা আর কিছু নয়, ওটা হচ্ছে ইলেকট্রিক ইন্ডাকশন। তোমরা অনেক পরে পড়বে, দেখবে হাই টেনশন তার যেগুলো 21,000 ভোল্টের তার যখন সেই ইয়ের উপর দিয়ে যায়, কোনো মাঠের মাঝখান দিয়ে যায়, তার নিচটায় গিয়ে যদি দাঁড়াও তাহলে একটা শোঁ শোঁ শব্দ পাবে, ওটা হচ্ছে ইলেকট্রিকের একটা শব্দ হয়। তো অপু ওই শব্দটা শুনে ভাবছে যে তাহলে তারে তারে খবর যাচ্ছে, তারে খবর যাইতেছে, কাহারা খবর দিতেছে, কি করিয়া খবর দেয়? তো আমাদের সময় যখন টেলিফোন ছিল, তখনও মোবাইল আবিষ্কার হয়নি, বা আমাদের এদিকে মোবাইলের প্রচলন হয়নি, তো তখন কিন্তু এই তারের মধ্য দিয়েই কানেকশন হতো। তোমরা বাবা মাকে জিজ্ঞাসা করবে সেই সময়ের যে টেলিফোন সিস্টেমটা ছিল, টেলিফোন ব্যবস্থাটা ছিল, ওই যে টেলিফোন পোস্ট যার মধ্যে তার আছে, যার মধ্য দিয়ে তারগুলো যাচ্ছে, সেই টেলিফোন পোস্ট থেকে একটা তার কানেকশন হয়ে আসতো আমার বাড়িতে, আর সেই বাড়িতে সেই তারটার সঙ্গে একটা টেলিফোন সেট করা থাকতো, তো যখন কথা বলতাম তো ওই তারে তারেই আমাদের খবরের সিগন্যাল যেত। তো এখন মোবাইল হয়ে যাওয়ার ফলে সেই সিস্টেমটা উঠে গেছে, সেই ব্যবস্থাটা উঠে গেছে। প্রথম যখন মোবাইল এলো তখন ওই তারের যে সিস্টেমটা, এটাকে বলা হতো ল্যান্ডফোন, আর মোবাইলটাকে বলা হতো মোবাইল ফোন। তারও আগে ওই ফোনের ব্যবস্থাটাকে বলা হতো শুধু টেলিফোন। তো যাই হোক, তো তারে তারে খবর যাইতেছে। আচ্ছা, তো এত খবর কারা দিচ্ছে? খবর কি করিয়া দেয়? অপুর মনের মধ্যে এত এত প্রশ্ন, জীবনে কখনো দেখেনি তো, তাই ওর মনের মধ্যে যত প্রশ্ন সব একসঙ্গে উদয় হচ্ছে, যত দেখছে তত ওর মনের মধ্যে একটা একটা করে প্রশ্ন উদয় হচ্ছে। আচ্ছা, রেলে তো স্টেশন থাকে, তো এদিকে তো দেখতে পাচ্ছি না, এদিকেও অনেক দূর, যত দূর দেখা যাচ্ছে রেল লাইন, এদিকেও যত দূর দেখা যাচ্ছে রেল লাইন, তাহলে ওই দিকে কি স্টেশন? মানে আমার বাঁ দিকে যে ওই দিকে অনেকটা গেলে কি স্টেশন মানে স্টেশন পাবো, নাকি এই ডান দিকে হেঁটে হেঁটে গেলে পরে স্টেশনটা পাওয়া যাবে? অপুর মনের মধ্যে এইরকম সব নানা রকম প্রশ্নের উদয় হচ্ছে।
এবার সে বলল তার আসল বায়নাটি, বাবা রেলগাড়ি কখন আসবে, আমি রেলগাড়ি দেখব বাবা। শুধু রেল লাইন তো নয়, রেলগাড়ি দেখারও শখ তোর অনেক দিন থেকে মনের মধ্যে আছে। অতএব যখন রেল লাইনে এসে গেছি, বাস রাস্তায় উঠলে যেমন বাস, লরি ইত্যাদি দেখতে পাই, তাহলে রেল লাইনে এসে গেছি, তাহলে রেলগাড়ি নিশ্চয়ই দেখতে পাবো। তো বলল, বাবা রেলগাড়ি কখন আসবে, আমি রেলগাড়ি দেখব বাবা। তোর বাবা বলল, দেখো বড়রা ছোটদের মনের কথা বুঝতে পারে না, আর ছোটরা বড়দের মনের কথা বুঝতে পারে না, কারণ আমরা আমাদের মতো করে ভাবি, ছোটরা ছোটদের মতো করে ভাবে। তো ওর বাবা এখন চিন্তা করছে যে রেলগাড়ি কি এমন দেখার জিনিস, রেলগাড়ি দেখার জন্যে এতক্ষণ অপেক্ষা করার কোনো যুক্তি আছে কি দুপুর রোদে। সে বলল, মানে অপুর বাবা বলল, রেলগাড়ি এখন কি করে দেখবে, সেই দুপুরের সময় রেলগাড়ি আসবে, এখনও 2 ঘন্টা দেরি। দেখো 2 ঘন্টায় আমরা প্রায় 4-5 কিলোমিটার এগিয়ে যেতে পারবো। তখনকার দিনে মানুষ তো অধিকাংশই হেঁটে যেত, আর তাহলে 2 ঘন্টা অযথা নষ্ট করা মানে তোমার সন্ধে হয়ে যাবে, রাত্রিও হয়ে যেতে পারে। অপুর বাবা সেই বিষয়টা চিন্তা করছে, আর অপু চিন্তা করছে যে না, আমাকে রেলগাড়ি দেখতেই হবে। তো অপুর বাবা বলল, না 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 না, রেলগাড়ি দেখার এখন সুযোগ নেই, কারণ এখন রেলগাড়ি আসার সময় নয়, সেই দুপুরের সময় রেলগাড়ি আসবে, এখনও 2 ঘন্টা দেরি আছে, 2 ঘন্টা অপেক্ষা করা যাবে না। তো অপু বলল, না না তা হোক বাবা, আমি দেখে যাব, আমি কখনো দেখিনি, হ্যাঁ বাবা, আমি রেলগাড়ি দেখব। তোর বাবা বিরক্ত হচ্ছে, সামান্য একটা রেলগাড়ি দেখার জন্যে যদি 2 ঘন্টা অপেক্ষা করতে হয়, এটা মূর্খামি। বড়দের তাই মনে হয়, তারা তো আর অপুর মনের মধ্যে আবেগটা বুঝতে পারছে না। তো যখন ঝোঁক ধরেছে, খুব বায়না ধরেছে আমি রেলগাড়ি দেখব, তখন ওর বাবা একটু ধমক দিল ওকে, ওরকম করো না, এই জন্যে তোমায় কোথাও আনতে চাইনি। এখন কি করে দেখবে, সেই দুপুর 1টা অবধি বসে থাকতে হবে তাহলে এই ঠায় রোদ্দুরে। চলো আসবার দিন দেখাবো। দেখো রেলগাড়ি যে লাইন দিয়ে যায়, তোমরা দেখবে যত দূর যায় গাছপালা কিন্তু, মানে রেল লাইনের দুপাশে গাছপালা থাকে না। না থাকার পিছনে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে ইলেকট্রিসিটির যে তারগুলো খুব হাই ভোল্টেজ তার, যদি গায়ে ওই ইয়েতে তোমার রেল লাইনের তারে যদি ডালপালা লেগে যায় তাহলে বিপদ হয়ে যেতে পারে, এটা একটা কারণ। আর আরেকটা কারণ যেটা হচ্ছে যে রেল লাইনটায় যেভাবে তৈরি করা হয় তাতে প্রচুর পাথর দেয়া থাকে, তো সেইখানটায় তোমার মানে গাছ উৎপন্ন হওয়ার মতো, বড় গাছ উৎপন্ন হওয়ার মতো পরিবেশ থাকে না। তো একমাত্র ছায়া সেইখানেই পাওয়া যায় যেখানে স্টেশন আছে, স্টেশনে প্ল্যাটফর্ম থাকে, প্ল্যাটফর্মে ছাউনি থাকে, ফলে সেখানে তুমি ছায়া পেতে পারো। কিন্তু এই রেল লাইনের মাঝখানে এখানে একদম দুপুরবেলা, এখানে পুরো 1টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই দুপুর রোদে 1টা পর্যন্ত অপেক্ষা করা, এটা তো ভীষণ কষ্টকর ব্যাপার। তার উপর 2 ঘন্টা দেরি হয়ে যাবে, ফলে অপুর বাবা অপুর বায়নাটাকে কোনো পাত্তাই দিল না, বলল, ওরকম করো না, ওই জন্যে তোমায় কোথাও আনতে চাইনি। এখন কি করে দেখবে, সেই দুপুর 1টা অবধি বসে থাকতে হবে তাহলে এই ঠায় রোদ্দুরে। চলো আসবার দিন দেখাবো। এইবার আর অপু কী করবে, বাবার ধমক খেয়ে অপুর চোখে জল এসে গেল। মানে এত কাছে এসেও রেল গাড়ি দেখার সুযোগটা পাবো না, এইটা অপুর মনের মধ্যে একটা ভীষণ কষ্ট হলো, আর কষ্ট হওয়ার জন্যে অপুর চোখে জল এসে গেল। অপুকে তাই বাধ্য হয়ে অবশেষে জল ভরা চোখে বাবার পিছনে পিছনে অগ্রসর হইতে হইল। মানে বাবা আগে আগে যাচ্ছে আর অপু তার পিছু পিছু যাচ্ছে। তো অপুর যে নতুন জিনিস দেখলে পরে কত আনন্দ হয় আর অপু যে কত অবাক হয়ে যায়, সেটা কিন্তু আমরা এর আগে দেখেছি যখন ওরা সেই নীলকুঠির মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে গেছিল। মনে আছে তোমাদের? যা দেখছে সেই দিকেই অপু দৌড়াচ্ছে, ওটা কি বাবা, বড় বড় কান, ইত্যাদি ইত্যাদি। তো তাহলে অপুর মনের মধ্যে মানে কতটা কৌতূহল সব কিছু দেখার আমরা বুঝতে পারি।
আমরা পথের পাঁচালী গল্পটা উপন্যাসটা এতটা পড়েছি বলেই আমরা বুঝতে পারি, আর হরিহর তো পড়েনি, তো সেই কারণে হরিহর কি করে বুঝবে যে অপুর মনের মধ্যে কি হচ্ছে। ফলে অপুর কথাকে কোনো পাত্তা না দেয়ায় অপুর মনে খুব কষ্ট হলো, চোখে জল এলো, নিরুপায় হয়ে সে বাবার পিছনে পিছনে চলতে লাগলো। এইবারে যে লেখাটা রয়েছে দেখো, এটাকে আমি একটু মোটা করেছি। এখানে লেখক বলছেন এই কথাটা, অপুকে উদ্দেশ্য করে বলছেন, তুমি চলিয়া যাইতেছ, তুমি কিছুই জানো না পথের ধারে তোমার চোখে কি পড়িতে পারে। তোমার ডাগর নবীন চোখ বিশ্বগ্রাসী ক্ষুধায় চারিদিককে গিলিতে গিলিতে চলিয়াছে। ব্যাপারটা বোঝো যে অপুর ডাগর নবীন চোখ, নবীন মানে নূতন, খুব কম বয়সী ছেলে, যার পৃথিবী সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই, যে খুব কম দেখেছে, যে চোখ, আমাদের চোখ তো অনেক কিছু দেখেছি, কিন্তু একটা 5 বছরের 6 বছরের 7 বছরের ছেলে সে কতটুকু দেখেছে? সে তো তার পরিবার এবং গ্রামের বাইরে সে তো বেরোনোর সুযোগই পায়নি। আর অপুর যে চোখগুলো ডাগর ডাগর সুন্দর এটাও আমরা জানি। তো সেই চোখ দিয়ে বিশ্বগ্রাসী ক্ষুধায় চারিদিককে গিলিতে গিলিতে চলিয়াছে, মানে এমন ক্ষুধা যা বিশ্বকে গ্রাস করে নেবে, সারা পৃথিবীকে খেয়ে নিতে পারে। তো এখানে অপুর কৌতূহলকে বোঝানো হচ্ছে বিশ্বগ্রাসী ক্ষুধা, যে সে অনন্ত কৌতূহল নিয়ে চারিদিককে এমন করে দেখতে দেখতে যাচ্ছে যেন সব কিছু একেবারে নিজের অন্তরস্থ করে নিচ্ছে। আর নতুন জিনিস দেখায় যে আনন্দ, সেটা তো তোমরাও জানো। তুমি চলিয়া যাইতেছ, তুমি কিছুই জানো না পথের ধারে তোমার চোখে কি পড়িতে পারে। তোমার ডাগর নবীন চোখ বিশ্বগ্রাসী ক্ষুধায় চারিদিককে গিলিতে গিলিতে চলিয়াছে। নিজের আনন্দের এ হিসেবে তুমিও একজন দেশ আবিষ্কারক। অচেনার আনন্দকে পাইতে হইলে পৃথিবী ঘুরিয়া বেড়াইতে হইবে, তাহার মানে নাই। এখানে যদিও একটু অপ্রাসঙ্গিক, তবুও কিছুটা প্রাসঙ্গিক একটা ছোট্ট কবিতা। দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আমরা চতুর্দিকে ভ্রমণ করে বেড়াই, কিন্তু সকালবেলায় এটা কি আমরা দেখেছি কেউ কখনো, যে ধানের শীষের উপর একটা শিশির বিন্দু, তার উপর যখন সূর্যের আলোটা এসে পড়ে কি অসাধারণ লাগে। এটাই আমাদের অজানাকে জানার, অচেনাকে চেনার আনন্দ। তো সেই আনন্দের হিসেবে অপু নিজেও একজন দেশ আবিষ্কারক। কোন অর্থে দেশ আবিষ্কারক? আনন্দের অর্থে। ক্রিস্টোফার কলম্বাস ও যখন ভারত আবিষ্কার করতে গিয়ে সে সমুদ্রে জাহাজ নিয়ে বেরিয়েছিল, তারপরে অকুল সমুদ্র, সে শুধু দিনের পর দিন সেই সমুদ্রে একঘেয়ে জল আর জল ছাড়া কিছু নেই। তারপর যখন প্রথম সে ভারতকে দেখতে পেল, তখন তার এত আনন্দ হয়েছিল সেটা বলার নয়, যে আমি আবিষ্কার করতে পেরেছি, ভারতবর্ষে যাওয়ার রাস্তা আমি আবিষ্কার করেছি, আমেরিকা থেকে সোজা ভারতবর্ষ, ইউরোপ থেকে সোজা ভারতবর্ষে যাওয়ার রাস্তা আমি আবিষ্কার করতে পেরেছি। তোমরা এই গল্পটাও হয়তো শুনেছ, সম্ভবত আমি নামটা বলতে পারবো না, আমার এখন এই মুহূর্তে নামটা মনে, আর্কিমিডিসকে রাজা একটা কাজ দিয়েছিল। কাজটা কি না, রাজার মুকুটের সোনায় কতটা খাদ আছে এটা আর্কিমিডিসকে হিসেব করে বের করতে হবে। তো আর্কিমিডিস যখন কাজটা পেল, কাজটা পাওয়ার পরে এবারে আর্কিমিডিসের মাথায় তো বিরাট দুশ্চিন্তা, যে কিভাবে এটা মুকুটটাকে না ভেঙে এর মধ্যে কতটা খাদ আছে আমি কি করে বের করব। এরকম তার মাথার মধ্যে চিন্তা চলছে, দুশ্চিন্তাই বলতে পারো এক প্রকার, কারণ রাজার আদেশ।
আর আর্কিমিডিস একজন পণ্ডিত হিসেবে বিখ্যাত। উনি যদি ওটা না পারেন তাহলে রাজা ক্ষুব্ধ হবেন, আর ক্ষুব্ধ হয়ে যে কী দণ্ড দেবেন সেটা রাজাই জানেন আর ভগবান জানে। আবার না যদি পারেন তাহলে আর্কিমিডিসের এই যে খ্যাতি সেটা নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আর্কিমিডিসের মাথায় একটু দুশ্চিন্তা। এবার তখনকার দিনে গ্রীষ্মের লোকেরা কিন্তু, যারা একটুকু সম্পন্ন লোক, ধনী লোক, তারা বাথটাবে স্নান করত। তো আমাদেরও দেখবে বিভিন্ন ধনী লোকের ঘরে, অত্যন্ত ধনী লোকের ঘরে বাথটাব আছে। বাথটাব মানে একটা প্লাস্টিক বা সিরামিক বা ফাইবারের একটা অনেক বড় চৌবাচ্চা। তোমরা সিনেমায় সাবানের অ্যাডভার্টাইজে এবার টিভিতে তোমরা দেখে থাকবে বাথটাব। তো সেই বাথটাব জলে ভর্তি করে আর সেখানে জামা কাপড় খুলে ওইখানে নেমে যেত, বাথটাবটায় নেমে গিয়ে স্নান করত। এখন আর্কিমিডিস কী করেছে, সেও ওই 2-1 দিনের মধ্যেই সে ওই স্নান করার জন্যে বাথটাবটা জলে ভর্তি হয়ে যাওয়ার পরে যখনই বাথটাবের মধ্যে সে নামলো, আর সঙ্গে সঙ্গে কিছুটা জল ছলকে পড়ে গেল। এই যেই না জলটা ছলকে পড়ে গেল, আর্কিমিডিস কিন্তু একটা ফর্মুলা আবিষ্কার করে ফেলল যে কিভাবে আমি খাদটা বের করতে পারবো। তার মাথায় সঙ্গে সঙ্গে খেলে গেল। সেই ফর্মুলাটা কি, এটা তোমরা তোমাদের যারা বিজ্ঞান পড়ান তাদেরকে তোমরা জিজ্ঞাসা করতে পারো। এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব হিসেব করে পরে এটা বের করা যায়। তো যেই না আর্কিমিডিসের মাথায় খেললো, আর সঙ্গে সঙ্গে আর্কিমিডিসের এত আনন্দ হলো যে সেই বাথটাব থেকে উঠে সে দৌড়ে ইউরেকা 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 বলতে বলতে দৌড়ে সে রাস্তায় বেরিয়ে গেল। ইউরেকা মানে হচ্ছে পেয়েছি 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 পেয়েছি। কি পেয়েছি না, সমস্যার সমাধান পেয়েছি। পুরো বাজারের লোক দেখছে যে একটা 50 বছরের মানুষ, তার কোনো জামা কাপড় নেই পরনে, সে দুহাত উপরের দিকে তুলে আনন্দে পেয়েছি পেয়েছি করে চিৎকার করতে করতে দৌড়াচ্ছে। আচ্ছা তোমরা বলো এবারে যে আমরা সাধারণ অবস্থায় জামা কাপড় ছাড়া বাইরে বেরোতে পারবো? এটা সম্ভব নয়, এটা কখনোই আমরা পারবো না। আমাদের একটা মানসিক ভীষণ বড় বাধা আছে, আর সামাজিক বাধা তো থাকেই। কিন্তু আর্কিমিডিসও তাহলে সাধারণ অবস্থায় এটা করতে পারতেন না, কিন্তু তার মনের মধ্যে এত আনন্দ হয়েছে যে সে আনন্দে সে নিজেকে আর সামলে রাখতে পারছে না, একটা নতুন জিনিস আবিষ্কার করেছে। তো সেই হিসেবে দেখতে গেলে যে নতুন জিনিস কেউ যখন আবিষ্কার করে মানে কি, সে যখন জানতে পারে তখন তার মনের মধ্যে ভীষণ আনন্দ হয়। যে আনন্দটা হয়েছিল ক্রিস্টোফার কলম্বাস ভারত আবিষ্কার করার সময়, ভারতে আসার রাস্তা আবিষ্কার করার সময়। যদিও পরবর্তীকালে আমেরিগো ভেসপুচি নামে আরেকজন নাবিক, তিনি পরবর্তীকালে জাহাজ নিয়ে বেরিয়ে উনি ওই কলম্বাস যেখানে পৌঁছেছিলেন উনিও সেখানে পৌঁছালেন, এবং পৌঁছে পরে তিনি দেখলেন যে না, কলম্বাস আদৌ ভারতবর্ষে যাওয়ার রাস্তা আবিষ্কার করেনি, বরং কলম্বাস একটা নূতন মহাদেশে পা রেখেছিল। সেই নূতন মহাদেশটার নাম আমেরিগো ভেসপুচির নাম অনুসারে দেয়া হলো আমেরিকা। তো সেটা যাই হোক, কলম্বাস তো আর জানতো না যে সে ভারতে আসার পথ আবিষ্কার করতে পারেনি। সে জানতো যে আমি ভারতবর্ষ আবিষ্কার করেছি। আবিষ্কার করা মানে কি, ইউরোপের লোকেদের কাছে আমি একটা নতুন খবর দিতে পারছি, এটাই আবিষ্কার করা মানে। ছিল না কোনো দিন ও তৈরি করলো, ব্যাপারটা সেরকম নয়। যেটা ইউরোপীয় সভ্যতার মানুষ জানতো না, কলম্বাস নিজেও জানতো না, সে জানলো, এবং তার মাধ্যমে সমগ্র ইউরোপ জানবে। এই যে আনন্দ, এই আনন্দটাই হচ্ছে অচেনাকে চেনার, অজানাকে জানার আনন্দ। তো সেই আনন্দের হিসেবে তুমিও একজন দেশ আবিষ্কারক। অপু, কলম্বাসের যে অনুভূতিটা হয়েছিল, যে আনন্দটা হয়েছিল আমেরিকা আবিষ্কার করে, আর্কিমিডিসের যে আনন্দটা হয়েছিল সোনায় খাদ বের করার ফর্মুলাটা আবিষ্কার করে, ক্যাপ্টেন কুক ইত্যাদি, তোমরা আরও অনেক পড়বে, অভিযাত্রীদের কথা পড়বে যারা দুঃসাহসিক অভিযান করে একের পর এক দেশ আবিষ্কার করেছে। কেউ এভারেস্টে চূড়োয় উঠেছে,
কেউ দক্ষিণ মেরুতে গেছে, কেউ উত্তর মেরু গেছে। তো তখন যারা প্রথম গেছে, যিনি প্রথম গেছেন, তো তার যে আনন্দ, সেই আনন্দ আর এই অপুর এই তার বহির্জগৎকে, তার গ্রামের বাইরের জগৎকে নতুন মানে প্রথম দেখার যে আনন্দ, এই দুটো আনন্দই কিন্তু একই রকম। আর সেই হিসেবেই অপুও একজন দেশ আবিষ্কারক। আর ওই যে বললাম তারপরে, অচেনার আনন্দকে পাইতে হইলে পৃথিবী ঘুরিয়া বেড়াইতে হইবে, তাহার মানে নাই। যে জিনিসটা তুমি দেখোনি, ওই যে ঘর হতে শুধু 2 পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু, এটিও যেদিন তুমি প্রথম দেখবে, তখন তুমিও কিন্তু ওই অচেনার আনন্দকে উপভোগ করতে পারবে। তো এখানে আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি, যে ছবিটা একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই ছবিটাই একটু বড় আকারে তোমাদের সামনে এটা আমি রাখলাম। এরপরে দেখো, ওই যে অচেনার আনন্দ, সেটা কীরকম আরও সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। আমি যেখানে আর কখনো যাই নাই, আজ নতুন পা দিলাম, যে নদীর জলে নতুন স্নান করিলাম, যে গ্রামের হাওয়ায় শরীর জুড়াইল, আমার আগে সেখানে কেহ আসিয়াছিল কি না, তাহাতে আমার কি আসে যায়। আমার অনুভূতিতে তাহা যে অনাবিষ্কৃত দেশ, আজ সর্বপ্রথম মন বুদ্ধি হৃদয় দিয়া উহার নবীনতাকে আস্বাদ করিলাম। যে তোমরা অনেকেই হয়তো দীঘা গেছো, পুরী গেছো। তো দীঘার পুরী তো আজকে তুমি প্রথম যাচ্ছ না। তোমাদের মতো লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ ইতিমধ্যেই দীঘা পুরী দেখেছে, একবার নয় একাধিকবার দেখেছে। কিন্তু তুমি মনে করো তো, প্রথম যেদিন তুমি গেলে পুরীতে বা দীঘাতে, এবার সমুদ্রের তীরে গিয়ে যখন সমুদ্রের রূপটা দেখলে, তোমার মনের মধ্যে কীরকম আনন্দ হচ্ছিল। তখন আমার আগে আর কেউ দেখেছে কি না এটা কোনো বিষয় নয়, আমি আজকে দেখলাম, আমার চোখে এটা নূতন, অতএব এটা নূতন। যাকে জানতাম না তাকে জানলাম, যাকে চিনতাম না তাকে চিনলাম। ফলে আমার কাছে যেটা অজানা ছিল সেটা আমার জানা হলো। আমার কাছে আমি আবিষ্কারক। কাজেই এর আগে কে এটা দেখেছে না দেখেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক দেখুক বা না দেখুক, তাতে আমার কিছু এসে যায় না। আমার অনুভূতিতে তাহা যে অনাবিষ্কৃত দেশ, আজ সর্বপ্রথম মন বুদ্ধি হৃদয় দিয়া উহার নবীনতাকে আস্বাদ করিলাম। যে তার যে নূতনত্ব, তার স্বাদ আমি তো আজ গ্রহণ করলাম। তাই অন্য কেউ আগে তার আস্বাদ গ্রহণ করেছে কি না করেছে সেটা অপ্রাসঙ্গিক। তো এরপর আবার আমরা বর্ণনায় ফিরে আসছি। আগে যে দুটো স্লাইড দেখালাম, এই দুটো স্লাইড কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা এটা বারবার পড়বে, আর যতবার পড়বে ততবার নতুন নতুন করে এর একটা গভীর তাৎপর্য তোমরা কিন্তু অনুধাবন করতে পারবে, যেটা তোমরা ভাষায় প্রকাশ করতে পারবে না, কিন্তু তোমাদের মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হবে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে সন্ধ্যার পর তাহারা গন্তব্যস্থানে পৌঁছিল। দেখো, এখানে আমরা কিন্তু হরিহর কেন 2 ঘন্টা অপেক্ষা করতে চাইনি তার কিন্তু একটা যুক্তিসঙ্গত কারণ পাচ্ছি। কারণ এই অবস্থাতেই তাদের পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। সন্ধ্যের পরে তারা পৌঁছালো। যদি 2 ঘন্টা অপেক্ষা করতো তাহলে রাত হয়ে যেত। আর তখনকার দিনে রাস্তাঘাট তো এত সুগম ছিল না, পথে প্রান্তরে বহু বিপদ থাকতো, চোর ডাকাত লুটেরা, তো তাহলে সমস্যা হতেই পারত। তো সেই কারণে হরিহর কিন্তু ওই অপুর ট্রেন দেখার জন্যে 2 ঘন্টা অপেক্ষা করতে চায়নি। যাই হোক, সন্ধ্যার পর তাহারা গন্তব্যস্থানে পৌঁছিল। শিষ্যের নাম হচ্ছে লক্ষণ মহাজন। তাহলে এটা প্রশ্ন আসতে পারে যে হরিহরের শিষ্যের নাম কি ছিল? তোমাদেরকে লিখতে হবে লক্ষণ মহাজন। বেশ বড় চাষি ও অবস্থাপন্ন গৃহস্থ। অবস্থাপন্ন মানে ধনী। আগেকার দিনে এই চাকরি বাকরির উপরে লোকে এত ভরসা করতো না। প্রচুর লোকের জমি জায়গা ছিল, আর সেই চাষ জমিতে চাষ করে প্রচুর ফসল তারা ফলাতো। আর সেই ফসল, যার যত জমি তার তত ফসল, সে তত ধনী।
তো গ্রামে এই ব্যাপারটাই ছিল। তো এ বেশ বড় চাষি এবং অবস্থাপন্ন গৃহস্থ। সে কী করলো, বাহিরের বড় আটচালা ঘরে মহা আদরে তাহাদের থাকিবার স্থান করিয়া দিল। এখানে তাহারা লেখা আছে, তো এটা সত্যিকারের তাহারা কি না এটা আমাকে বইটা দেখতে হবে। যদি তাহারা হয় তাহলে এর অর্থটা হবে লক্ষণ মহাজন এবং তার বাড়ির লোক, আর যদি তাহাদের জন্য হয় তাহলে এটা হবে অপু এবং হরিহর, এদের থাকার ব্যবস্থা করে দিল। কোথায় না, তার বাহিরের বড় আটচালা ঘরে। এরপর আমরা দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটা ভালো করে দেখে নাও। ছবিটা দেখে নেওয়ার পর আমি বর্ণনাটা পড়ছি। লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী সকালে স্নান করিবার জন্য পুকুরের ঘাটে আসিয়াছিল। দেখে নাও তাহলে এই ভদ্রমহিলাকে। লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী। লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী সকালে স্নান করিবার জন্য পুকুরের ঘাটে আসিয়াছিল। জলে নামিতে গিয়া পুকুরের পাড়ে নজর পড়াতে সে দেখিল পুকুর পাড়ের কলাবাগানে একটি অচেনা ছোট ছেলে একখানি কঞ্চি হাতে কলাবাগানের একবার এদিক একবার ওদিক পায়চারি করিতেছে ও পাগলের মতো আপন মনে বকিতেছে। আমরা তো অপুকে চিনি, এর আগে তো আমরা অপুকে দেখেছি। অপু সেই একাই একটা বাঁশের কঞ্চি হাতে নিয়ে সে কী করতো, নিজের মনেই কথা বলতো, কখনো কর্ণ সাজতো, কখনো অর্জুন সাজতো, তাই না? মহাভারতের সেই যে কাহিনীগুলো সেগুলোই সে যেন অভিনয় করতো একা একা। একবার ওর দিদি দেখে ফেলেছিল, সে দিদিকে দেখে পড়েই অপুর কি লজ্জা, তো ও বলেছিল, দূর পাগলা, তুই একা একা এরকম পাগলের মতো কি বলছিলি, তো আপন মনে। তো আমরা জানি অপুর এটা অভ্যাস আছে, তো যথারীতি সেই অভ্যাস অনুসারে অপু ওই কলা বাগানে একটা কঞ্চি হাতে নিয়ে একবার এদিক একবার ওদিক পায়চারি করছে, আর তার সেই যে কাহিনিগুলো শোনা, সেই কাহিনীর ডায়লগ আওড়াচ্ছে, সংলাপ আওড়াচ্ছে। তো লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী ওকে না চিনলেও আমরা চিনে গেছি, ওর ওই কঞ্চি হাতে পায়চারি করতে করতে আপন মনে কথা বলা দেখেই আমরা বুঝে গেছি ওটা আর কেউ নয়, অপু। তো দেখো এখানে এই অপুর হাতে কঞ্চি, আর এইটি লক্ষণ মহাজনের স্ত্রী। সে ঘোড়া নামাইয়া কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, ঘোড়া মানে জলের কলসিটা নামিয়ে কাছে এসে জিজ্ঞাসা করল, তুমি কাদের বাড়ি এসেছ খোকা? অপুর যত জারি জড়ি তার মায়ের কাছে। অপুর যত আবদার, বায়নাক্কা, রাগ, অভিমান, তেজ সব তার মায়ের কাছে। বাইরে এলেই সে বেজায় মুখচোরা মানে যে কথা বলতে যার আড়ষ্টতা, মানে লোককে দেখলেই যে কথা না বলতে পারলে বাঁচে। তো এরকম কেউ কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিতে যেন ওর বড় কষ্ট হয়, সংকোচ হয় মনের মধ্যে। তো সেই জন্যেই প্রথমে অপুর মাথায় এলো, চল চল টেনে দৌড় দে, যে চল পালিয়ে যাই এখান থেকে। তারপরে দেখলো পালানোটা তো ভালো হবে না, আর কি করেই বা পালাবো। ফলে খুব সংকুচিত সুরে বলল, সংকুচিত সুরে মানে একদম মানে স্মার্ট নয় যাকে বলে, অত্যন্ত আনস্মার্ট। আর সেই যেটুকু না বললে নয় সেটুকু বলতে ইচ্ছা নেই, লজ্জা লাগছে, সেই রকমভাবে সে বলল, ওই ওদের বাড়ি। বধূটি বলল, বটঠাকুরদের বাড়ি? বটঠাকুরের গুরুমশাইয়ের ছেলে? ও আচ্ছা আচ্ছা। এইবার সেই বধূটি মানে লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী অপুকে সঙ্গে করে তার ঘরে নিয়ে আসছে, এটা তার ছবি। বধূ সঙ্গে করিয়া তাহাকে নিজের বাড়িতে লইয়া গেল। তাহাদের বাড়ি পৃথক, লক্ষণ মহাজনের বাড়ি হইতে সামান্য দূরে, কিন্তু মধ্যে পুকুরটা পড়ে। তো বধূটি এত সুন্দর ব্যবহার করলো, মায়ের মতো এত মমতা নিয়ে অপুর সঙ্গে কথা বলল, যে তার ব্যবহারে অপুর যে লজ্জা ভাবটা, লাজুকতা, সেটা কাটিয়া গেল। সে ঘরের মধ্যে ঢুকিয়া ঘরের জিনিসপত্র কৌতূহলের সহিত চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল। ও কত কি জিনিস, তাহাদের বাড়িতে এরকম জিনিস নাই, এরা খুব বড় লোক তো। অপু ভাবছে। অপু ভাবুক, আমরা এখানে শেষ করি, কারণ ভিডিও তো আধ ঘন্টার চাইতেও অনেক বেশি বড় হয়ে গেল। আমরা পরের দিন আবার বাকি অংশটা করব। ঠিক আছে, আজ এই পর্যন্ত।